রাত্রি প্রায় 2:30টার দিকে উঠে আমরা বেরিয়ে পড়লাম অমরকণ্টকের উদ্দেশ্যে। বীরসিংপুর থেকে আমাদের ট্রেন ছিল রাত্রি 3:30টার দিকে। ফাঁকা রাস্তায় পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে বীরসিংপুর স্টেশনের দিকে যেতে থাকলাম। দিনের বেলায় এখানে যতটা গরম থাকে, রাত্রেবেলায় ঠিক তেমনই ঠান্ডা থাকে এখানে। স্কুটিতে যেতে যেতে ঠান্ডা হাওয়ায় যেন পুরো শরীরে কাটা দিচ্ছিল। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিয়ে আমরা স্টেশনের একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। এখানে চারিদিকে বেশ ভালোই কুয়াশা রয়েছে। রাত্রেবেলায় স্টেশনে তেমন কেউ নেই, প্রায় ফাঁকা বললেই চলে। আমাদের ট্রেনটা একটু লেটই ছিল। প্রায় 30 মিনিট মতো বসে থাকার পর আমাদের ট্রেনটা এলো। অমরকণ্টক থেকে সবথেকে কাছের স্টেশন হচ্ছে পেন্ডা রোড। ভোর 6টা নাগাদ আমরা পেন্ডা রোড স্টেশনে এসে পৌঁছালাম। আমরা আর দেরি না করেই তাড়াতাড়ি করে স্টেশনের বাইরে গিয়ে পা বাড়ালাম শেয়ার কারগুলোর দিকে। পেন্ডা রোড স্টেশনের বাইরে অমরকণ্টক যাওয়ার শেয়ার কার পাওয়া যায়। গাড়িতে জনপ্রতি ভাড়া 100 টাকা করে। না হলে আরেকটু এগিয়ে বাস স্ট্যান্ড থেকে সকালবেলা কিছুক্ষণ পরপর বাস ছাড়ে। বাসে ভাড়া নেয় 80 টাকা করে। তবে শেয়ার কারে যাওয়াটাই সব থেকে সুবিধার। বীরসিংপুর থেকে পেন্ডা রোড যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। আপনারা যদি অমরকণ্টক আসতে চান তাহলে আপনাদের সব থেকে কাছে হবে এই পেন্ডা রোড স্টেশন। হাওড়া থেকে পেন্ডা রোড যাওয়া আসার ট্রেনগুলো স্ক্রিনে দেওয়া থাকলো, একবার পজ করে দেখে নিতে পারেন। বিলাসপুর থেকে বাসে অমরকণ্টক অবধি যেতে সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা, আর বিলাসপুর থেকে পেন্ডা অবধি যেতে সময় লাগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। আসার সময় অমরকণ্টক থেকে পেন্ডারোর জন্য বাস বা শেয়ার কার দুটোই পাওয়া যায়। পাহাড় আর জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে অমরকণ্টকের দিকে এগিয়ে গেলাম। অমরকণ্টক যেতে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় লাগে। সকাল 8টার দিকে আমরা অমরকণ্টক পৌঁছে গেলাম। অল্প কিছু খাওয়া দাওয়া করে ফার্স্টে আমরা ঠিক করলাম এখানকার অন্যতম দর্শনীয় স্থান শ্রীযন্ত্র মন্দির দেখে আসব। অমরকণ্টকের মূল মন্দির থেকে এটা বেশ কিছুটা দূরেই অবস্থিত। পায়ে হেঁটে যেতে প্রায় 15 মিনিট মতো সময় লাগে। এখানে থাকার জন্য বেশ অনেকগুলোই হোটেল আর হোমস্টে আছে, সবগুলোই মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্সে। এখন সকাল 8:43 আর আমি এখন আছি অমরকণ্টকে। অমরকণ্টকে এটা হচ্ছে শ্রীযন্ত্র মন্দির। শ্রীযন্ত্র মন্দির এই কারণে নাম, কারণ এর ভেতরের মন্দিরের যে স্ট্রাকচারটা আছে ওটা ঠিক শ্রীযন্ত্রের মতো করে বানানো, তাই এই মন্দিরটার নাম শ্রীযন্ত্র মন্দির। শ্রীযন্ত্র মন্দিরে এলেই যেটা প্রথমে আপনার নজর কাড়বে সেটা হলো বিশাল 4 মাথার এই প্রবেশদ্বার। মন্দিরের মেইন এন্ট্রান্সের এই 4টি মাথা দেবী লক্ষ্মী, সরস্বতী, কালী এবং ভুবনেশ্বরীর প্রতিরূপ, এবং তারই নিচে রয়েছে 64 যোগিনীর মূর্তি। মন্দিরের বাইরের দুপাশে রয়েছে গণেশ এবং কার্তিকের মূর্তি। 1991 সালে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। স্বামী সুখদেবানন্দজি এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন এবং ওনার প্রয়াণের পর এই দায়িত্ব নেন স্বামী শরৎপুরী। এই মন্দিরের নির্মাণ শুধুমাত্র পবিত্র গুরুপুষ্য নক্ষত্রের সময়ই সম্ভব, তাই বছরে মাত্র 4 থেকে 5 দিনে এই মন্দিরের নির্মাণ করা হয়। এই মন্দিরটা নির্মাণের জন্য প্রতি বছর বাংলা এবং দক্ষিণ ভারত থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। মন্দিরের প্রবেশদ্বারের ভেতরে ঢুকতেই দেখলাম মা লক্ষ্মী এবং মা সরস্বতীর মূর্তি। মন্দিরটি শ্রীযন্ত্রের বিশাল ত্রিমাত্রিক রূপ। মন্দির নির্মাণ সম্পন্ন হলে মন্দির চত্বরে 1,25,000 শ্রীযন্ত্র বসানো হবে, আর মূল মন্দিরের চারপাশে থাকবে ছোট ছোট আরও কিছু মন্দির। শ্রীযন্ত্র মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই অনলাইনে টিকিট কেটে দেখলাম কালাচুরি সময়ের প্রাচীন মন্দির। প্রবেশ মূল্য মাত্র 25 টাকা করে, আর অনলাইনে টিকিট কাটলে মাত্র 20 টাকা করে। নর্মদা উদ্গম মন্দিরের ঠিক একদম বিপরীতেই রয়েছে এই মন্দিরগুলো। কালাচুরি মহারাজা কর্ণদেব এই মন্দিরগুলো নির্মাণ করেন খ্রিস্টাব্দ 1100 শতাব্দে। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দিরগুলো দেখে বেশ অবাকই হতে হয়। তখনকার দিনে কোনো ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্সের ডিগ্রি ছাড়াও এত নিখুঁত স্থাপত্য তৈরি। মন্দিরের দেওয়ালে দেখলাম বিভিন্ন নকশা খোদাই করা আছে। হাঁটতে হাঁটতে একটা মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম। আমার মতো যাদের এনশিয়েন্ট হিস্ট্রি আর আর্কিটেকচারের ইন্টারেস্ট আছে তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস এটা। ভাবতেই অবাক লাগে বড় বড় পাথর কেটে 1000 বছর আগে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। প্রতিটা পাথরের টুকরো কোনো সিমেন্ট বালি ছাড়াই ইন্টারলকিংয়ের মাধ্যমে জোড়া লাগানো। এত বছর বাদেও বেশ অক্ষত অবস্থাতেই রয়েছে এই মন্দিরগুলো।
পাথরের গায়ে খোদাই করা নকশাগুলো এখনও বেশ সুন্দর অবস্থাতেই আছে। প্রতিটা ডিটেলিংগুলো কোনো ভারী যন্ত্র ছাড়াই হাতে খোদাই করে বানানো। এই মন্দিরগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে কর্ণ মন্দির বা ত্রিমুখী মন্দির। কালাচুরি সাম্রাজ্যের রাজা লক্ষ্মীকর্ণ এই মন্দিরটি নির্মাণ করেন। এছাড়াও এই কমপ্লেক্সটাতে জহিলা মন্দির, বিষ্ণু মন্দির আর শিব মন্দির আছে। মন্দির কমপ্লেক্সে মোট 6টি মন্দির আর একটা জলাশয় আছে, নাম সূর্যকুণ্ড। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরগুলো দেখাশোনা করছে। এরপর আমরা প্রবেশ করলাম নর্মদা উদ্গম মন্দিরে। জুতো বাইরে রেখেই আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে জুতো খুব চুরি হয়। গ্রুপে আসলে 2 গ্রুপে ডিভাইড হয়ে এক এক করে মন্দিরে যাবেন। আর অবশ্যই দামি বা কোনো ফ্যান্সি জুতো পরে এখানে আসবেন না, বা ভ্যালুয়েবল কিছু আনলে খুব সাবধানে রাখবেন। ভেতরে ঢুকে দেখলাম সাদা রং করা অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। নর্মদা কুণ্ড হচ্ছে নর্মদা নদের উৎসস্থল। হিস্টোরিক্যাল এভিডেন্স অনুযায়ী কালাচুরি শাসনামলে দ্বাদশ শতকে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়। নর্মদা উদ্গমকুণ্ড রেওয়ানায়ক তৈরি করেন। পরে অষ্টাদশ শতকে নাগপুরের রাজা ভোসলে মন্দিরগুলোর উদ্যান করেন, আর মহারানী দেবী আহিল্যা এই মন্দিরগুলো সংস্কার করেন। এই কুণ্ডের মাঝখানেই রয়েছে মা নর্মদার মূর্তি। বলা হয়ে থাকে শিবের জটা থেকে নর্মদার সৃষ্টি হয়, তাই এখানে শিবের আরেক নাম জটাশঙ্কর। অমরকণ্টকেশ্বর শিবলিঙ্গ নর্মদা মন্দিরের ঠিক একদম বিপরীতেই অবস্থিত। প্রতিদিন বহু মানুষ এখানে মন্দির দর্শনে এবং পুজো দিতে আসেন। প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের সপ্তমীতে নর্মদা জয়ন্তী পালন করা হয়। এই দিনে নর্মদা মায়ের জন্মদিন বা দেবীর পৃথিবীতে আগমনের উপলক্ষে খুব বড় করে সেলিব্রেট করা হয়। চারপাশে পাহাড় আর জঙ্গলে ঘেরা অমরকণ্টক শুধুমাত্র হিন্দুদেরই তীর্থক্ষেত্র নয়, এটা জৈনদের জন্য পবিত্র স্থল। এখানে এলে আরও অনেক কিছুই দেখবার আছে। তার মধ্যে আছে পুষ্কর হ্রদ ও সাবিত্রী হ্রদ, দুধধারা ও কপিলধারা ওয়াটারফলস, সর্বদয়া দিগম্বরা জৈন মন্দির, শ্রী অমরেশ্বর মন্দির এবং মাইকি বাগিয়া। আমাদের হাতে সময় কম থাকাতে আমরা এগুলো স্কিপ করেই বেরিয়ে আসি। 11টার দিকে এখান থেকে গাড়ি করে আমরা আবার পেন্ড্রাতে চলে যাই। সেখান থেকে দাদাকে সি অফ করে আমি বাস ধরে চলে আসি ছত্তিশগড়ে বিলাসপুরে। ওখান থেকে রাত 10টার দিকে আমি হাওড়া ট্রেন ধরে পরদিন বিকেলে হাওড়া পৌঁছালাম। অমরকণ্টক থেকে বিলাসপুর যাওয়ার জন্য ডিরেক্ট বাস রয়েছে 3টে, আর না হলে আপনারা আমার মতো পেন্ড্রা রোডে ব্যাক করে ওখানকার বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বিলাসপুর আসতে পারেন, বা পেন্ড্রা থেকে ট্রেনে করেও বিলাসপুর অবধি যেতে পারেন। পেন্ড্রা থেকে প্রায় সময় ট্রেন অনেকটাই লেট থাকে, তো ট্রেনের টাইম চেক করা থাকলে ওখান থেকে ট্রেনও পেয়ে যেতে পারেন। বিলাসপুর ছত্তিশগড়ের প্রধান শহর, আর এখান থেকে কলকাতা ফেরে আর অনেক ট্রেন আছে। তো আপনারা যদি পেন্ড্রা থেকে ডিরেক্ট ট্রেন নাও পান, তাহলে বিলাসপুর থেকে আপনারা এভাবে যেতে বা আসতে পারেন। আমার মধ্যপ্রদেশ ভ্রমণ শেষ হলো অমরকণ্টক দর্শন দিয়ে। এই 7 দিন কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। থার্মাল প্যান্টের ভিজিট, বিকেলে লেকের ধারে আড্ডা, জনমানব শূন্য পাহাড়ে ট্রেকিং, আর অমরকণ্টকের মতো পবিত্র স্থান দেখা, সব মিলিয়ে ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমার স্মৃতির খাতায় একদম অন্যরকম জায়গা করে নিল। প্রতিটি মুহূর্ত যেন নিজের মতো করে গল্প বলছিল। যদি কখনো আপনাদের এই জায়গাগুলো দেখার সুযোগ হয়, তাহলে অবশ্যই মিস করবেন না।